স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে কেবলই বাড়ছে দীর্ঘশ্বাস। জীবন চালাতে গলদঘর্ম অবস্থা, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবার। যদিও খোদ বাণিজ্য মন্ত্রণালয় বলছে আপাতত কোনো সুখবর মিলছে না নিত্যপণ্যের বাজারে। তাদের আশঙ্কা আরও অন্তত 1 মাস ঊর্ধ্বমুখী থাকবে পেঁয়াজের বাজার। স্বস্তি আসবে না চিনি কিংবা তেলের ক্ষেত্রেও। পরিস্থিতি সামলাতে পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার, নিরবিচ্ছিন্ন সরবরাহ ও বাজার মনিটরিং জোরদার সহ নানা পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন সজল দাস। কদিন ধরেই আগুন নিত্যপণ্যের বাজারে, যাতে নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের। পেঁয়াজ, চিনি, তেল থেকে শুরু করে সবজি, মাছ ও মাংস সহ প্রায় সবকিছুর দাম হু হু করে বাড়ছে। বলা হচ্ছে হঠাৎ করে 1 মাসের ব্যবধানে পণ্যের এমন মূল্যবৃদ্ধি নিকট অতীতে হয়নি। কেন এই অবস্থা? করণীয় কি? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক। মন্ত্রীর ভার্চুয়াল অংশগ্রহণে বৈঠকে অংশ নেন ব্যবসায়ী নেতা, টিসিবি, ভোক্তা অধিকার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে বাণিজ্য সচিব জানান, পেঁয়াজের বাজার বাড়তি থাকবে আরও অন্তত 1 মাস। 17 তারিখে আরেকটি টেন্ডার আছে পেঁয়াজ, সেখানে অন্য পণ্যের সঙ্গে পেঁয়াজও আমদানির ব্যবস্থা করা হচ্ছে। সুতরাং সার্বিকভাবে আমরা আশা করছি যে মূল্য পরিস্থিতি আছে বা মজুদ, সেটা হয়তো অবস্থা এর থেকে আর বেশি খারাপ হবে না। তবে আগামী 1 মাস একটু পরিস্থিতি নাজুক থাকবে, আপনারা বুঝতেই পাচ্ছেন উৎপাদনের দিক থেকে চিন্তা করলে। চিনি, তেল ও অন্যান্য নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে কৃষি মন্ত্রণালয় সহ সবার সাথে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথাও জানান সচিব। এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ইতিমধ্যে চিঠিপত্র দিয়েছি। স্থলবন্দর কর্তৃপক্ষ সহ কাস্টমসকে বিশেষত বলা হয়েছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে ট্রাকগুলো আছে ইন্ডিয়ার সঙ্গে স্থলবন্দরে যাতে কোথাও আটকে না থাকে। বিআইডব্লিউটিএ কে বলা হয়েছে ফেরি সার্ভিস যাতে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। এনবিআরকে অনুরোধ করা হয়েছে বিশেষত পেঁয়াজের যে শুল্ক আছে 5%, সেই শুল্ক প্রত্যাহার করার জন্য, এবং তেল এবং চিনির উপরে শুল্ক বা যেটা অ্যাডভান্স ট্যাক্স আছে সেটা প্রত্যাহারের জন্য আমরা ইতিপূর্বে এনবিআরকে লিখেছিলাম। পণ্যের পর্যাপ্ত মজুদ আছে উল্লেখ করে মন্ত্রী জানান, বাজার কারসাজির বিষয়টিও গুরুত্বের সাথে নজরদারিতে রাখা হচ্ছে। পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক হবে বলেও দাবি মন্ত্রীর। সজল দাস, নিউজ 24, ঢাকা। বাজারে সরকারের নজরদারি নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে নিম্নবিত্ত মধ্যবিত্তের সংসার চালানো দায় বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন। অথচ অব্যাহত চাল আমদানি চলছে, একই সঙ্গে হু হু করে বেড়ে চলছে চালের দাম। বাণিজ্য মন্ত্রী দেশের বড় ব্যবসায়ী ভোজ্য তেল, পেঁয়াজের দাম নিয়ে মুখে কুলু পেটেছেন। খবরের কাগজ বেরিয়েছে, তলে তলে তারা সিন্ডিকেটে জড়িত। সচেতন সাংবাদিক বন্ধুরা, নিরপেক্ষ নির্বাচন আদায়ে বিএনপি যখন এক দফার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, তখনই শরিকদের সাথে দূরত্ব বৃদ্ধির আভাস দিচ্ছেন জোট নেতারা। তারা বলছেন, বিএনপির এমন আন্দোলন নিয়ে কিছুই জানে না 20 দলীয় জোট শরিকরা। তবে অতীতের অভিজ্ঞতার আলোকে তাদের পরামর্শ, সুফল পেতে হলে একক কিংবা যুগপৎ এই কৌশলে না গিয়ে জোটের পরিধি বাড়িয়ে তাদের নিয়েই মাঠে নামা উচিত বিএনপির। বিস্তারিত তহিদ শান্তর রিপোর্টে। হঠাৎ করেই আন্দোলন নিয়ে সরব বিএনপি। গেল 1 মাসে বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে একের পর এক সিরিজ বৈঠক করেছেন শীর্ষ নেতারা। কৌশল নির্ধারণে আলাদা করে শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী সহ সমমনা পেশাজীবী সংগঠনের সঙ্গেও বসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিন্তু এই সব আলোচনায় কোথাও নেই জোট শরিকরা। দীর্ঘদিন ধরে অনেকটা নীরব দর্শক হতে থাকা 20 দলীয় জোট শরিকদের কাছে প্রশ্ন ছিল, তাহলে কি বিএনপির সাথে জোটের দূরত্ব বাড়ছে? এবার কি শরিকদের ছাড়াই মাঠে নামছে বিএনপি? 20 দলীয় জোট প্রসঙ্গে আপনি যে প্রশ্ন উপস্থাপন করেছেন সেটি এখন সমসাময়িক, টক অফ দি টাউন। তো আমাদের বক্তব্য হলো খুব সোজা, এটির প্রধান শরিক বিএনপি, ওনাদের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা আছে। সুতরাং ওনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমরা অবশ্যই সম্মান করব। ফরমালি কোনো আমাদের সাথে এই সিরিজ বৈঠকের পর কোনো আলোচনা হয়নি। 2018 সালে নির্বাচনের পর
বিরোধী দলের জোটের সাথে একবার মাত্র মিটিং হয়েছিল। তাদের দাবি 20 দলীয় জোট এখনো সক্রিয়, ভবিষ্যতে সব সিদ্ধান্ত তাই জোটগতভাবেই নেওয়া হবে। যুগপৎ আন্দোলনে আমরা কেন যাব? আমরা তো 20 দলের একটা জোটই আছে। জোট যদি না থাকতো তাহলে যুগপৎ আন্দোলন হতো। আমরা চাইবো যে জোটের মাধ্যমেই আন্দোলনটা হোক। যে কোনো রাজনৈতিক আন্দোলনে সম্মিলিত প্রচেষ্টা, ঐক্যবদ্ধ প্রচেষ্টা অগ্রাধিকার পায়, সাফল্যের সম্ভাবনা বেশি থাকে। তবে বিএনপির মাঠ পর্যায়ের নেতারা বলছেন, কৌশল যাই হোক, আন্দোলনের মূল দায়িত্ব থাকতে হবে বিএনপির হাতেই। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগে অনুপ্রবেশকারী, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের ঠেকাতে এবার এক সুরে কথা বললেন কেন্দ্রীয় নেতারা। সকল পর্যায়ের কমিটি গঠনের ক্ষেত্রে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দল থেকে বের করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা। প্রথমবারের মতো ঢাকা উত্তর জেলা আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে সোমবার তারা এসব কথা বলেন। তৌফিক মাহমুদ, মুন্নার রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এই প্রথম ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দায়িত্বপ্রাপ্ত নেতারা। সম্মেলনে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, সব থেকে বড় ইউনিট ঢাকা উত্তর এবং ঢাকা জেলা, তাদের আজ পর্যন্ত কোনো নিজেদের দলীয় কার্যালয় নেই। বাংলাদেশে 78টি সাংগঠনিক জেলা রয়েছে আওয়ামী লীগের, এর মধ্যে মাত্র 2টি জেলা আছে যে জেলা দুইটির আওয়ামী লীগের নিজস্ব কোনো অফিস নেই। এই 2 জেলার এক জেলা হলো ঢাকা মহানগর উত্তর, আর আরেকটি জেলা হলো ঢাকা জেলা। অতএব আপনাদের এই দুর্নাম থেকে বের হয়ে আসতেই হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, তৃণমূলের ত্যাগী কর্মীরা ভালো নেই, কমিটি হলেই ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। বুক ফাটা চাপা কান্না রয়েছে, সে চাপা কান্না নেতৃবৃন্দ আপনাদের শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আমরা যোগ্য মানুষ, যোগ্য জায়গায় সম্মানিত হই নাই পূর্বে। যে পর্যায়ের কমিটি গঠন করা হোক না কেন, কোনো অনুপ্রবেশকারী হাইব্রিড যেন দলে ঢুকতে না পারে, সে ব্যাপারে উত্তর আওয়ামী লীগকে কড়া নির্দেশনা দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই খারাপ লোকেরা বসন্তের কুকিল, এরা যখন দলের দুঃসময় আসবে, হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও এদের খুঁজে পাওয়া যাবে না। দলের দুঃসময় এলে ত্যাগী নেতারাই থাকবে, দলের দুঃসময় এলে দলের খাঁটি কর্মীরাই থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন করলে অন্তঃকন্দল কমবে বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ, মুন্না, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সমর্থন এবং সহযোগিতা চেয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ সোমবার গণভবনের সৌজন্য সাক্ষাৎ এলে প্রধানমন্ত্রী এই সহযোগিতা চান। বাংলাদেশ পাবনার রূপপুরে রাশিয়ার কারিগরি এবং আর্থিক সহযোগিতায় প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের প্রকল্পে সহযোগিতা দিচ্ছে। নিরাপত্তার বিষয়ে সর্বাধিক গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী রোসাটমের মহাপরিচালককে স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান, যাতে তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারে। আলেক্সি লিখাচেভ স্থানীয় কর্মীদের প্রশংসা করে বলেন, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং অন্যান্য জনবল সহ 20,000-এরও বেশি মানুষ আরএনপিপিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। আশা প্রকাশ করেন 2023 সালের মধ্যে বাংলাদেশ পরমাণু শক্তিধর দেশে পরিণত হবে। বাংলাদেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সাথে যুক্ত হতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেওন সোমবার সোনারগাঁয়ে ঢাকার কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাপ সদস্যদের সাথে এই আগ্রহের কথা জানান। আঙ্গুর নাহার, মন্ট্রির রিপোর্ট। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে দেশে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা ভাবছে সরকার। রোববার কথা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একদিন পর সোমবার বাংলাদেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেওন সোনারগাঁয়ে সাংবাদিকদের কাছে এই আগ্রহের কথা জানান। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়নে তার দেশের সক্ষমতা নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত। অনেক কোরিয়ান কোম্পানি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে আগ্রহী হবে, কারণ দক্ষিণ কোরিয়া গবেষণা থেকে বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত পরমাণু শক্তির শান্তিপূর্ণভাবে ব্যবহারে বিশ্ব নেতৃত্বে রয়েছে। এক্ষেত্রে বিশ্বমানের কারিগরি সক্ষমতার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে কাজের অভিজ্ঞতা রয়েছে। আর অর্থায়নের বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না, তবে অর্থায়ন অসম্ভব হবে না। এছাড়াও বাংলাদেশের তথ্য প্রযুক্তি ও অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন খাতে কোরিয়ার বিনিয়োগের আগ্রহের কথাও জানান রাষ্ট্রদূত। দুদেশের বাণিজ্যিক সম্পর্কের বড় অংশ জুড়ে রয়েছে তৈরি পোশাক। এখন এ সম্পর্ক আরও জোরদারে তথ্য প্রযুক্তি, অবকাঠামো, ব্লু ইকোনমি, ঔষধ শিল্প সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া। এর আগে রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী পানাম নগরী এবং কোরিয়ান প্রতিষ্ঠান ইয়াং ওয়ানের সহায়তায় পুরনো আদলে ফিরিয়ে আনা বড় সর্দার বাড়ি পরিদর্শন করেন। আঙ্গুর নাহার মন্টি, নিউজ 24। ইভ্যালি, অরেঞ্জ, কিউকম, নিরাপদ.com সহ বেশ কয়েকটি কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার পর 30টির বেশি কোম্পানির কার্যক্রম নজরদারিতে আছে বলে জানিয়েছে সিআইডি। সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির কর্মকর্তা। এছাড়া একই ধরনের অভিযোগে থলে.com এবং উইকম.com এর 6 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। মাসুদ আল্লাহ বনির রিপোর্ট। সরকারি অনুমোদন ও লাইসেন্সবিহীন আরও 2 ই-কমার্স প্রতিষ্ঠান থলে.com ও উইকম.com অনলাইন শপিং প্রতিষ্ঠান দুটি কম টাকায় টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, ইলেকট্রিক ফ্যান সহ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রির প্রলোভন দেখিয়ে হাজার হাজার ক্রেতার কাছ থেকে আনুমানিক 2.5 কোটি টাকা আত্মসাৎ করেছে। এই 2 প্রতিষ্ঠানের হেড অব অপারেশন সহ মোট 6 কর্মকর্তাকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার দুপুরে সিআইডি তাদের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানায়, থলে.com ও উইকম.com এর মালিক একই ব্যক্তি সাকিব। একটা শর্ট লিস্ট আছে, তাতে প্রায় 60টি প্রতিষ্ঠানের নাম আছে। তার মধ্যে 30-32টা প্রতিষ্ঠানকে আমরা এখন মনিটর করছি। আমাদের মনিটরিংয়ের বাইরেও 20-25টা প্রতিষ্ঠান আছে। আরেক ই-কমার্স প্রতিষ্ঠান টিকেটিং এজেন্সি 24ticket.com এর বোর্ড অফ ডিরেক্টরকেও রোববার গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। 2019 সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি গ্রাহকের 50 কোটি টাকা আত্মসাৎ করেছে। প্রথম দিকে ভালোভাবে শুরু করলেও পরবর্তীতে তারা এর মধ্যে প্রতারণার আশ্রয় নেয়। এদিকে ভার্চুয়াল মুদ্রা রিং আইডি প্রতারণার সাথে জড়িত অন্যতম এজেন্ট রেদওয়ানকে গ্রেফতার করেছে তারা। ফ্রিজ করা হয়েছে এজেন্টদের দেয়া কিছু গ্রাহকের 200 কোটি টাকা। সিআইডি জানায় এর মূল মালিক থাকে কানাডায়। বাইপাস যেটুক হয়েছে সেই অংশগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। এই সাবস্ক্রিপশনের মানিটা তারা কতটুকু আউটফ্লো করবে, ফেরত দিবে, এই জায়গাগুলো সাসপিশাস মনে হয়েছে, যে কারণে আমরা এটাতে ধরেছি। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে ভুয়া নিয়োগপত্র দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতে নেওয়া চক্রের মূল হোতা সহ 5 জনকে গ্রেফতার করেছে সিআইডি। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। এবার করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতেছি, তো আপনি হাতটা ধুবেন না? চাচা মাস্কটা ঠিক করে পড়েন। মাস্ক পরে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। দেশে একদিনে আরও 599 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে আরও 11 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,62,958 জনে। তাদের মধ্যে 27,699 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। শনিবারই 5 মাস পর শনাক্ত রোগীর সংখ্যা 500 নিচে নেমে এসেছিল। দুদিন পর আবার তা 500 ছাড়ালো। এবার 11 জন গত একদিনে মারা গেছেন, তাদের মধ্যে 9 জনই নারী। দেশে এ পর্যন্ত যারা কোভিডে মারা গেছেন তাদের 64% পুরুষ হলেও করোনা ভাইরাসের ডেল্টা ধরনের প্রাদুর্ভাবের পর নারীদের মৃত্যুহার বেড়েছে।
আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে দেশের ৭০% মানুষকে টিকা দিতে চায় স্বাস্থ্যসেবা বিভাগ। তবে ঘোষিত লক্ষ্য ও অর্জিত বাস্তবতায় বিস্তর ফারাক দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত সক্ষমতা থাকলেও আগে টিকা সংগ্রহ ও টিকা প্রয়োগের গতি বাড়াতে পরামর্শ দিচ্ছেন তারা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি জেনেভা সফর শেষে দেশে ফিরেই সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেখানে জানানো হয় আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যেই দেশের ৭০% মানুষকে টিকা দেওয়ার কথা। 12 কোটি লোককে আমরা ডাবল ডোজ টিকা দিতে পারবো। তবে এমন লক্ষ্য ঘোষণা করা আর বাস্তবতার মধ্যে বিস্তর পার্থক্য দেখতে পাচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ঘোষিত লক্ষ্য এবং অর্জিত যে বাস্তবতা, এই দুইয়ের মধ্যে কিন্তু সবসময় একটি পার্থক্য থেকে যাচ্ছে। এই কারণেই এক্ষেত্রে আমরা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল বা ভুটান থেকে পেছনে রয়েছি। কোভিড-19 জাতীয় কমিটির সদস্য ডক্টর এম এ আজিজ মনে করেন, টিকার ওয়েস্ট ম্যানেজমেন্ট, জনবল ও প্রয়োগের সক্ষমতার উপর নির্ভর করবে এই বিশাল কর্মযজ্ঞ। আমাদের যথেষ্ট সক্ষমতা আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যকর্মী আছে, তবে হাসপাতালগুলোতে এখন যেহেতু নর্মাল কার্যক্রম শুরু হয়েছে, সেই ক্ষেত্রে ব্যবস্থাপনারও পরিবর্তন আনতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকার সংস্থান করার উপরই নির্ভর করবে বিপুল সংখ্যক মানুষকে টিকাদানের পরিকল্পনা। অগ্রবর্তীতে নির্ধারণ করে প্রয়োজনীয় যে জনসংখ্যা, যাদের টিকা দিলে মৃত্যু ঝুঁকি কমবে, তাদের টিকা দেওয়ার মধ্য দিয়েই কেবল আমরা জাতীয় সুরক্ষা অর্জন করতে পারি। ডিপিসি, এসএসবি এবং নিয়োগ সর্বক্ষেত্রে তাদের মন্ত্রণালয়ে সেভাবে নজর রাখা উচিত। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকা বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাব স্থাপন হলেও সীমাহীন ভোগান্তিতে যাত্রীরা। যাত্রীদের অসচেতনতা এবং জায়গা সংকুলান না হওয়ায় টেস্ট করাতে গিয়েই বাড়ছে সংক্রমণ ঝুঁকি। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তহিদুল আহসান জানান, মন্ত্রণালয়গুলোর মধ্যে কিছুটা সমন্বয়হীনতা, দুর্বল মনিটরিং এবং ল্যাবগুলোর সক্ষমতার অভাবে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে শিগগির তা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র এটি। আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষার জন্য বিদেশগামী যাত্রীদের এই বিশাল লাইন। কেউ কেউ লাইনে জায়গা না পেয়ে জটলা পাকিয়ে বসেছেন বিমানবন্দরের মেঝেতেও। এদের অনেকেই আবার জানেন না কোথায় যাবেন, কি করবেন। এমন পরিস্থিতিতে কেউ ফ্লাইট মিস করছেন, কেউ আবার অনিশ্চিত যাত্রায় বিভ্রান্ত হয়ে কেবল এদিকে সেদিকে ছুটছেন। আমরা আসছি কসবাত থেকে, অনেক কষ্ট করে আছি আমরা। এখন আমার যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না। এখন পর্যন্ত ফ্ল্যাট এখনো আছে, আমাদের ফ্ল্যাটের লোক এখনো বিমানের উপর আছে, ফোন করতেছে তোরা কোথায়। একবার বলো এখান থেকে একটা পেপার নিয়ে আসো, আরেকবার বলো এখানে যে সিল মারি আসো, আরেকবার বলতেছে মন্ত্রণালয় থেকে একটা কাগজ নিয়ে আসো। মানে 200-300 জনের পিছনে পিছনে লাইন করতে হচ্ছে। কোনো কারণে একটা ডকুমেন্টস যদি একটু মিসিং হয়, তাহলে সেটার জন্য আবার পিছনে চলে যেতে হচ্ছে। সেটা যদি আমরা আগে থেকে একটু জানতে পারতাম, তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। যাত্রীদের মধ্যে যথেষ্ট সচেতনতার অভাব স্পষ্ট। আছে আরটিপিসিআর ল্যাবগুলোর অব্যবস্থাপনা, অক্ষমতা ও পেশাদারিত্বের যথেষ্ট অভাব। এই যখন অবস্থা, তখন পুরো বিষয়টি দেখভালের জন্য সরকারের যে মনিটরিং কমিটি, তারাই বা কি করছেন? মন্ত্রণালয়ে যে বৈঠকগুলো হয়েছিল অথবা যে পিসিআর ল্যাবগুলোর সাথে, যে 6টা ল্যাবের সাথে আমরা যে কথা বলেছি, এবং সেখানে আমাদের টেকনিক্যাল কমিটি, মনিটরিং কমিটি আছে তো, এবং সবার পক্ষ থেকেই তাদেরকে বলা হয়েছিল যে এই যে প্যাসেঞ্জার কন্ট্রোলগুলি তাদের করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনটেন করা হয়। বাস্তবে তারা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছে না। আরটিপিসিআর টেস্টে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আমার মনে হয় যে যদি পিসিআর ল্যাবে যারা আছেন তারা যদি একটু আরো দায়িত্ববান হন, আরো জনবল নিয়োগ করেন, আমি দেখে দিয়ে আসছি যে কিভাবে মেনটেন করতে হবে, তারা যদি সেটা প্রতিপালন করে এবং আসলে যে মনিটরিং কমিটি যদি মনিটরিংটা আরো বাড়ায়, তাহলে আশা করি যে একটা শৃঙ্খলা পরিবেশ ফিরে আসবে বলে আমার বিশ্বাস। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য গেল 29 অক্টোবর থেকে চালু হয় আরটিপিসিআর ল্যাব। বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনের মধ্য দিয়ে অভিবাসী কর্মীদের বিদেশ যাওয়ার পথ সুগম হলেও কমেনি ভোগান্তি। আর সেক্ষেত্রে দেশের অন্য দুটি আন্তর্জাতিক বিমানবন্দরেও আরটিপিসিআর ল্যাব স্থাপনের দাবি বিদেশগামী অভিবাসী কর্মীদের। লাকমিনা জেসমিন শোভা, নিউজ 24, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। এবারে শারদীয় দুর্গাপূজার খবর।
ষষ্ঠীর বিহিত ও কল্পারম্ভ পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। দেবীর আরাধনা শেষে অঞ্জলি দেয়া হয় ভক্তদের। প্রার্থনায় রাখা হয় রোগ শোক থেকে বিশ্ববাসীর মুক্তি। সুকন্যা আমিরের রিপোর্ট। মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব বাজছে শারদীয় দুর্গোৎসবের ঢাক। শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ষষ্ঠীর বিহিত ও কল্পারম্ভ পূজার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। ষোড়শ উপাচারে আরাধনা করা হয় দেবী দুর্গার। পূজা অর্চনা শেষে এদিনের মাহাত্ম্য বর্ণনা করেন পুরোহিত। জানান করোনা থেকে মুক্তির প্রার্থনার কথাও। বিল্লতলায় সায়ংকালে সন্ধ্যাকালে বোধন এবং আমন্ত্রণ দিবস আমন্ত্রণ জানানো হয়। দেবী স্বাগতম, সুস্বাগতম, এবং তোমার আগমনে আমাদের পৃথিবীর সমস্ত দুঃখ দুর্দশা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি হয়। দেবীর আরাধনা শেষে অঞ্জলি দেয়া হয় ভক্তদের। দুর্গার কাছে তারা চেয়েছেন রোগ শোক থেকে বিশ্ববাসীর মুক্তি। ষষ্ঠীর মাধ্যমে আমরা বোধন পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা শুরু করলাম। ঘট বসালাম, সন্ধ্যাবেলা এখানে দেবী মূর্তির উপস্থাপন হবে। সন্তানের মঙ্গলের জন্য মায়েরা বিশেষভাবে আজকের এই ব্রতটা পালন করে থাকি। স্বামী সন্তান সহ সকলের মঙ্গল কামনা করি। মা যেন পৃথিবীকে সমস্ত রোগ শোক মুক্ত করে, আমরা যেন করোনা মুক্ত পৃথিবী হই। সরকারি বিধি যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে নির্দেশনা বাংলাদেশ পূজা পরিষদ 18টি দফা দিয়েছে এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি আমরা 22টি দফা দিয়েছি। সেই দফার মাধ্যমে আমরা মনে করি যে স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে চলে আমরা এই পূজা করছি। সপ্তমীর সকালে অনুষ্ঠিত হবে দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। এবার দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে, ফিরবেন দোলায়। শুক্রবার বিজয়া দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজার আয়োজন। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারী CNDF অ্যাসোসিয়েশনের সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। সোমবার দুপুরে ভোমরা স্থলবন্দরের 0 পয়েন্টে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও এই মিষ্টি বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে দুই বাংলার সম্প্রীতির সেতু বন্ধন আরও দৃঢ় হয়েছে বলেও মনে করেন তারা। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন অভিনেতা, নাট্যকার ও নির্দেশক এনামুল হক। সোমবার বিকেলে বেলি রোডের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আজ বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বলে জানিয়েছে পরিবার। এরপর দুপুর 12টায় বুয়েটের মাঠে জানাজা শেষে বাদ জোহর বনানী কবরস্থানে দাফন করা হবে। এনামুল হকের জন্ম 1943 সালের 29 মে ফেনী শহরের মঠবি এলাকায়। তার স্ত্রী লাকি ইনামুল নাট্য জগতের মানুষ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইনামুল দীর্ঘ 43 বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার সময় 15 বছর রসায়ন বিভাগের চেয়ারম্যান এবং 2 বছর ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। নটরডেম কলেজে পড়াশোনাকালীন তিনি প্রথম মঞ্চে অভিনয় করেন। 1968 সালে প্রতিষ্ঠিত নাগরিক নাট্য সম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। 1995 সালে তিনি এই দল থেকে বের হয়ে প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন। ইলেকট্রনিক বা ই-বর্জ্যের কঠিন ধাতবে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের 3 কোটি মানুষ, এমন তথ্য গবেষণা সংস্থা এসডোর। পরিবেশ অধিদপ্তরের মতে পরিশোধনের অভাবে 97% ই-বর্জ্যই মিশে যাচ্ছে প্রকৃতিতে, যাতে আরও বিপজ্জনক হয়ে উঠছে পরিবেশ। বিশেষজ্ঞরা বলছেন এই ঝুঁকি থেকে বাঁচতে এখনই নজর দিতে হবে দেশের ইলেকট্রনিক্স বর্জ্য ব্যবস্থাপনায়। ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। মেহেদি হাসানের ছবিতে দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধান। প্রযুক্তির প্রসারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা। চাল থেকে চুলু সব ক্ষেত্রে ইলেকট্রনিক পণ্যে নির্ভরশীল হয়ে উঠছে মানুষ। পণ্যের ব্যবহার যত বাড়ছে সেই সাথে বাড়ছে বর্জ্য। এই ইলেকট্রনিক বর্জ্যের ভয়াবহতা অন্য যে কিছুর তুলনায় বেশি বিপজ্জনক। দেশে গত 50 বছরে ইলেকট্রনিক বর্জ্য যা তৈরি হয়েছে পরিশোধনের অভাবে তার প্রায় সবই মিশে গেছে মাটি, পানি কিংবা পরিবেশে। সম্প্রতি বর্জ্য পরিশোধনে কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠলেও তাদের সক্ষমতা মাত্র 3 ভাগ।
প্রকৃতিতে মিশে যাওয়া 97 ভাগ ইলেকট্রনিক বর্জ্য থেকে ক্ষতিকর ধাতব উপাদান লেড, সীসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ও মার্কারের বিষ চক্রাকারে আরও বিষাক্ত করে তুলছে চারপাশ। বিশেষজ্ঞদের মতে সেই বিষই মানব শরীরে প্রবেশ করে বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এইভাবে ফুড চেইনে কিন্তু বিভিন্ন হেভি মেটালস আসছে, তার মধ্যে যেরকম আমরা তেলাপিয়া মাছে আর্সেনিকের মাত্রা বেশি ছিল, দুধের মধ্যে আমরা লেড বেশি পেয়েছিলাম। মেনলি আমাদের ব্রেনকে নষ্ট করে দেয়, লাংসকে নষ্ট করে দেয়, হার্টকে নষ্ট করে দেয়, তারপরে আমাদের কিডনিকে নষ্ট করে দেয়। পরিবেশ অধিদপ্তরের হিসেবে দেশে বছরে ই বর্জ্য তৈরি হয় 5.5 লাখ টনেরও বেশি। বছরে 20% হারে বেড়ে 2035 সালে দেশে ই বর্জ্য তৈরি হবে 46 লাখ মেট্রিক টন। এটা নিঃসন্দেহে ক্ষতিকর তো বটেই, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য অবশ্যই ক্ষতিকর। কাজে এইগুলো আসলে প্রপারলি যদি নিষ্পত্তি করা না যায় তাহলে এই সমস্যা কিন্তু আরও বাড়বে। শুরুতেই যদি এটা আমরা আলাদা করে ফেলতে পারি ই ওয়েস্টটা সাধারণ বর্জ্য থেকে, তাহলে আমার মনে হয় সেই ক্ষেত্রে মানে কাজটা শুরুতেই সহজ হবে। ই বর্জ্যের কঠিন ধাতবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে নারী ও শিশুরা। এমন বাস্তবতায় ই বর্জ্য নিয়ন্ত্রণে আইন করেছে সরকার। সেখানে বলা হয়েছে ই পণ্য উৎপাদনকারীকে আগামী 5 বছরের মধ্যে ফেরত নিতে হবে দেশের 50 ভাগ ই বর্জ্য। বিশ্বে প্রতি বছর উৎপাদিত 50 মিলিয়ন টন ই বর্জ্যের মাত্র 20 ভাগই পরিশোধন করা সম্ভব হচ্ছে। সেখানে বাংলাদেশের চিত্রটা তো আরো ভয়াবহ। দায়হীন এ বাস্তবতায় পণ্য যার দায়ও তার, সে নীতিতেই হাঁটছে বাংলাদেশ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজারবাগের পীর দিল্লুর রহমান ও তার প্রতিষ্ঠানগুলোর নামে থাকা সম্পত্তির উৎস সম্পর্কে জানাতে দুদককে দেয়া হাইকোর্ট নির্দেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। সোমবার পীরের পক্ষ থেকে করা আপিল আবেদনের শুনানি নিয়ে নো অর্ডার দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত। একই সঙ্গে আদালত পীর ও তার পৃষ্ঠপোষকতায় উলামা আঞ্জুমান বাইয়াতেন অথবা ভিন্ন কোনো নামে কোনো জঙ্গি সংগঠন আছে কিনা সে বিষয়ে খোঁজ নিতে নির্দেশ দিয়েছিলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে। এর ফলে তার সম্পদের উৎস খুঁজে বের করতে এবং জঙ্গি সম্পৃক্ততা খুঁজতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল থাকল। চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেজের উদ্বোধন করেছেন সেনাপ্রধান SM শফিউদ্দিন। তিনি বলেন, আধুনিক সেনাবাহিনীর সাথে সামঞ্জস্য রেখে আর্মি এভিয়েশনে সংযোজিত হয়েছে আধুনিক হেলিকপ্টার ও সামরিক বিমান। যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এই দুটি হেলিকপ্টার নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আধুনিক আইনের ধারাবাহিকতায় আজকে যুক্তরাষ্ট্র তৈরি চতুর্থ প্রজন্মের দুটি বেল 407 GXI আর্মি এভিয়েশন গ্রুপের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। আমি নিশ্চিত এর অন্তর্ভুক্তি নবীন বৈমানিকদের প্রশিক্ষণের ভিত্তিকে মজবুত করার পাশাপাশি ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি নির্ভর বিমান পরিচালনায় পারদর্শী করে তুলবে। প্রায় 19 মাস বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে সোমবার সকালে খুলে দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। তবে সশরীরে ক্লাস শুরু হবে 21 অক্টোবর থেকে। সংশ্লিষ্টরা জানান, ন্যূনতম 1 ডোজ টিকা নেওয়ার সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারছে। আলাদা করে কোয়ারেন্টাইন পালন করতে হবে না, তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে ক্লাস হবে। করোনা সংক্রমণ রোধে গেল বছরের 17 মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের রপ্তানিমুখী শিল্প উন্নয়নে যে প্রচেষ্টা, তাতে ওয়ালটন নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। সোমবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে তিনি আরও বলেন, সরকারি কেনাকাটায় দেশীয় শিল্প যাতে অগ্রাধিকার পায় সেই জন্য PPR রুলস আপডেট করা হবে। দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের অগ্রগতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে তিনি ওয়ালটন কারখানা পরিদর্শনে যান। প্রতিমন্ত্রীকে সেখানে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ এবং পরিচালক সাবিহা জারিন অরণা। আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের DMD হুমায়ুন কবির এবং আলমগীর আলম সহ
দুঃখিত, আলমগীর আলম সরকার সহ ওয়ালটনের কর্মকর্তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রমবাজার এবং অর্থনীতির গবেষণার নতুন কৌশল আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ চলতি বছর নোবেল পুরস্কার পেলেন 3 মার্কিন অর্থনীতিবিদ। তারা হলেন ডেভিড কার্ড, জশুয়া ডি অ্যাংরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেন্স। সোমবার এই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। দ্য নোবেল ইনস্টিটিউট জানায়, শ্রমবাজার এবং প্রাকৃতিক পরীক্ষা নিরীক্ষা থেকে কী ধরনের কার্যকারণ নিরূপণ করা যায় তার সন্ধান দিয়েছেন বিজয়ীরা। শ্রমবাজারে ন্যূনতম মজুরি, অভিবাসন ও শিক্ষায় কী প্রভাব পড়ে ডেভিড কার্ড তা দেখিয়েছেন তার গবেষণায়। এর আগে গেল সোমবার চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় এবছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। এরপর ক্রমান্বয়ে রসায়ন, সাহিত্য, শান্তি এবং সবশেষ অর্থনীতি 6 শাখায় বিজয়ীদের নাম ঘোষণা করা হলো। কাশ্মীর উপত্যকায় আবারও বাড়ছে জঙ্গিদের দাপট, তবে এর পাল্টা জবাবও দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সোমবারও অঞ্চলটির পুলওয়ামায় জঙ্গি হামলায় একজন মেজর সহ 5 ভারতীয় সেনা নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছে ওই সন্দেহভাজন জঙ্গিদের আশ্রয়দাতা। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। একই দিন বান্দিপোরার হাজিন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়, মৃত্যু হয় এক জঙ্গির। এছাড়াও অনন্তনাগের খাগুন্দ ভেরিনাগ অঞ্চলেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। গেল সপ্তাহে জম্মু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এর জেরে সেখানে অভিযান চালিয়ে 700 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এবারে প্রবাসের খবর। দক্ষিণ ফ্রান্সের পিঙ্ক সিটি তুলুজে আয়েবার কার্যনির্বাহী পরিষদের 19তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আয়েবার বিগত দিনের কার্যক্রম, প্রবাসী স্বার্থ রক্ষা, ইউরোপে দক্ষ শ্রমিক প্রেরণে আয়েবার ভূমিকা সহ নানা বিষয় উঠে আসে। ফ্রান্সে পিঙ্ক সিটি তুলুজ ঘুরে এসে আরও জানাচ্ছেন ফয়সাল আহমেদ দ্বীপ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার কার্যনির্বাহী পরিষদের 19তম সভা দক্ষিণ ফ্রান্সের পিঙ্ক সিটি তুলুজের নভোটেল হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতে তুলুজে নবনির্মিত স্থায়ী শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আয়েবার নেতৃবৃন্দ। দুপুর 2টায় সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নাল আবেদিনের সভাপতিত্বে মহাসচিব কাজী এনায়েতুল্লাহর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি ফখরুল আকম সেলিম। করোনা পরবর্তী প্রথম সাংগঠনিক সভা শুরু হয় মহামারীতে নিহত সকল বাংলাদেশিদের রুহের মাগফিরাত কামনা করার মধ্য দিয়ে। এই সময় মহামারীকালে আয়েবার বিস্তারিত কার্যক্রম তুলে ধরে আয়েবার মহাসচিব কাজী এনায়েতুল্লাহ বক্তব্য রাখেন। ইউরোপের দক্ষ শ্রমিক প্রেরণে আয়েবার সরকারের সহযোগী হিসেবে কাজ করবে বলে জানান সংগঠনটির সভাপতি। বিশ্বব্যাপী আয়েবা প্রচার করবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশিরা যাতে দক্ষ শ্রমিক ইউরোপে পাঠায়, সেজন্য আমরা বলিষ্ঠ ভূমিকা রাখবে আমাদের আয়েবা। কার্যকরী সভায় সর্বসম্মতিতে মাল্টা সরকারের সব ধরনের সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়। মাল্টায় যে দক্ষ শ্রমিক আমদানি করা হবে, মাল্টা সরকারের বিশেষ আবেদন, আয়েবা তাদের সক্রিয়ভাবে সহযোগিতা করবে এবং সেই সঙ্গে বাংলাদেশ থেকে যারা সঠিক দক্ষ শ্রমিক মাল্টায় আসতে পারে এই ব্যাপারেও আয়েবা তার যোগ্য ভূমিকা পালন। আমরা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তাদের দাবি দাওয়া আদায়ের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। সম্প্রতি ইস্যু মাল্টা নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং এই আলোচনা অব্যাহত থাকবে। সভায় বক্তব্য রাখেন সহসভাপতি ডক্টর জিনুরন জাগিরদার, আহমেদ ফিরোজ, রানা তাসলিম উদ্দিন, মাহরুল ইসলাম মিন্টু, রুহুল আমিন কাজল। এছাড়াও বক্তব্য রাখেন আয়েবা নির্বাহী কর্মকর্তা শরীফাল মোমিন, রহমান খলিল, শাহিন তালুকদার, টিএম রাজা, তাপস গোলা রিপন সহ আরও অনেকে। সমাপনী বক্তব্যে ইঞ্জিনিয়ার ডক্টর জয়নাল আবেদিন আয়েবার 10 বছর পূর্তি উপলক্ষে নানা কার্যক্রমের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে 19তম সভার সমাপ্তি ঘোষণা করেন। ফয়সাল আহমেদ দ্বীপ, নিউজ 24, তুলুজ, ফ্রান্স। আগামী 14 নভেম্বর ইতালি আওয়ামী লীগের সম্মেলন ঘোষণা করেছে সম্মেলন প্রস্তুত কমিটি ও নির্বাচন কমিশন। রোমের একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জিএম কিবরিয়া ও প্রধান নির্বাচন কমিশনার KM লোকমান হোসেন। জার্মানির মিউনিখের 35তম আন্তর্জাতিক ম্যারাথনে প্রায় 35,000 দৌড়বিদদের সাথে বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে দৌড়ালেন শিবশঙ্কর পাল। এই 42.2 কিলোমিটার দৌড়ে তার সময় লেগেছে 3 ঘন্টা 40 মিনিট।
বাংলাদেশে শিবশঙ্কর এই পর্যন্ত 112টি বিশ্বব্যাপী আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন। ইতালি সফররত বন পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিনকে সংবর্ধনা দিয়েছে মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ। রোববার স্থানীয় একটি রেস্টুরেন্টে দলটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি শাহাবুদ্দিন প্রবাসীদের পাসপোর্ট, এয়ারপোর্টে হয়রানি সহ নানা সমস্যা নিয়ে মতবিনিময় করেন। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের আগে আইসিসি আয়োজিত দুটি প্রস্তুতিমূলক ম্যাচের প্রথমটিতে আজ মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচটি খেলতে গতকাল রাতে আবুধাবিতে পৌঁছায় বাংলাদেশ দল। সোমবার ম্যাচের ভেন্যু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে 3 ঘন্টা অনুশীলন করে মাহমুদুল্লাহ রিয়াদের দল। ওমানে থাকতে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল ওমান এ দল। 2 ওপেনার মোহাম্মদ নাইম ও লিটন দাসের জোড়া হাফ সেঞ্চুরির সাথে উইকেটরক্ষক নুরুল হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে ওমান এ দলকে 60 রানে হারিয়েছিল বাংলাদেশ। 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। আগামীকাল বুধবার সাফ চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশের ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। আরেক ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ এখনও হাতছাড়া হয়ে যায়নি বাংলাদেশের। নেপালকে হারালেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ ফুটবল দল। এই মুহূর্তে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেপাল ও মালদ্বীপ। এ দুই দলের গোল ব্যবধানও সমান। ম্যাচে 7 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাফের রেকর্ড 7 বারের চ্যাম্পিয়ন ভারত। এখন এই পর্যন্ত আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24 সঙ্গে থাকায়